এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, সিগারেট ফেললেন কেন? এটা ভার্সিটি, এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে। তোমার জন্য কত স্টুডেন্টের সমস্যা হচ্ছে। এই হ্যালো, আমি সিগারেট বিক্রি করি না, আর আমি সবাইকে সিগারেট দিয়েও আসিনি খাওয়ার জন্য। সবাইকে সিগারেট খেতে হয় না। তুমি স্মোকিং করার কারণে আশেপাশে যারা আছে তাদের ধোঁয়াতে সমস্যা হবে। নেক্সট টাইম স্মোকিং করবে না এখানে। আর স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার বাপের টাকা দিয়ে আমি স্মোকিং করি, এতে আপনার কোনো সমস্যা মিস? বাসায় বাবা মা জানে তো ভার্সিটি এসে লেখাপড়া না করে এসব করা হয়। সেটা নিয়ে আপনার না ভাবলে চলবে। গিয়ে নিজের ক্লাস করুন। আসছে আইনস্টাইনের নাতনি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? ছোট হয়ে বড় আপুদের সামনে বসে সিগারেট খেলে কানের নিচে দিতে হয়, সেটা জানো তো? আপনি না আমার আপু, আর আমি না আপনার ভাই। তে আমাকে জ্ঞান না দিয়ে নিজের কাজ করুন। বলে আরেকটা সিগারেট নিয়ে ফারহান আপুর সামনে ধরায়। রাগে কটমট করতে করতে চলে যায়। বন্ধুরা মিলে একসাথে হাসতে থাকে। কি হয়েছিল একটু বুঝিয়ে বলে। ভার্সিটি এসে একটা ক্লাস করে বন্ধুরা ভার্সিটির বাইরের দোকানে বসে সিগারেট খাচ্ছিলাম। তখন ফারহান আপু, আমার ক্লাস সিনিয়র, আমি থার্ড ইয়ার, আর উনি ফাইনাল ইয়ার, আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেয়। আর তারপর কি হলো দেখলেনই তো। আমি আলামিন হাওলাদার, মধ্যবিত্ত পরিবারের ছেলে। আব্বু জব করে আর আম্মু টেইলের কাজ করে। কতটা বেয়াদব ছেলেটা। আমি তো ওকে ভালো ভেবেছিলাম, কিন্তু ভালো মানুষের আড়ালে যে এতটা বেয়াদবি লুকিয়ে রেখেছে বুঝতে পারিনি। সত্যি মানুষ দেখে মানুষ চেনা বড় কষ্ট। আমি ফারহানা, আব্বু আম্মুর আদরের একমাত্র মেয়ে। এবার মাস্টার্স শেষ করব। আব্বু একজন নামকরা টপ বিজনেসম্যান। আম্মু আমার জন্মের সময় মারা যায়। ছোট থেকে দাদির কাছেই মানুষ হয়েছে। আব্বু অফিস নিয়ে এতটাই ব্যস্ত ছিল আমাকে সময় দিতে পারেনি। তবে কোনো কিছুর প্রয়োজন হলে চাওয়ার আগেই পেয়ে গেছি। বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে আসি। সিগারেট শেষ করে মুখে সেন্টারফুড দিয়ে সবাই ক্লাসে চলে আসে। সব ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে বাইক নিয়ে গেটের কাছে এসে দেখি ফারহান আবু দাঁড়িয়ে আছে। কি আপু, আজকে আপনার গাড়ি আসেনি? চলুন আমি ড্রপ করে দিচ্ছি। আমি বাজে ছেলেদের সাথে যাই না। হ্যালো, সিগারেট খেলে কেউ বাজে ছেলে হয়ে যায় না। ভালো ছেলেরা সিগারেট খায় না। তোমার হেল্প আমার লাগবে না। ওকে, আমার ঠেকা পড়া নাই আপনাকে জোর করে বাসে ড্রপ করার। বলেই বাইক টান দিয়ে চলে যায়। ফাজিল ছেলে কোথাকার। একটু পর ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসে। গাড়িতে উঠে বসি। আঙ্কেল গাড়ি ড্রাইভ করতে থাকে। হঠাৎ কিছুটা পথ আসার পর আঙ্কেলকে বলি গাড়ি থামাতে। আলামিন রাস্তার ছোট ছোট বাচ্চাকে চকলেট দিচ্ছে, আর বাচ্চাগুলো ওর গালে চুমু দিচ্ছে। গাড়ির কাছ নামিয়ে তাকিয়ে আছে সেই দিকে। সবাইকে চকলেট দেওয়া শেষ হলে সবার সাথে খেলছে। বাচ্চাগুলোও খুব আনন্দ করছে। আলামিনের একটু আগে বলা কথাটা মনে পড়ে গেল। সিগারেট খেলে কেউ বাজে ছেলে হয়ে যায় না। কিছু সময় পর আলামিন চলে যায়। আমিও আঙ্কেলকে বলি গাড়ি ড্রাইভ করতে। বাসে এসে দেখি আম্মু সেলাই মেশিনে বসে কাজ করছে। আমি গিয়ে আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরি। কিরে পাগল, আজ ভার্সিটি থেকে এসেই আম্মুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো কেন? কিছু লাগবে নিশ্চয়। কিছু লাগবে না আম্মু, এমনি ইচ্ছে হলো তাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি খুব লাকি তোমাদের মধ্যে আব্বা আম্মু পেয়ে। তোমরা আমার জন্য কত কষ্ট করো। আমি লেখাপড়া শেষ করে যখন চাকরি করব, তোমাদের আর কাজ করতে দেব না। আমি উপরওয়ালার কাছে এটাই চাই, সবসময় যে তোর মনের ইচ্ছাগুলো যেন উনি পূরণ করে। এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, দুপুরে হয়ে গেছে তো, খাবার খাবি না? আমি বলে চলে আসে। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার রুমে এসে বসে আম্মু প্লেটে খাবার বেড়ে দেয়। বাসার সামনে এসে গাড়ি থামলে গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে আসি। দাদি সোফায় বসে পান খাচ্ছে। আমাকে দেখে বলে, দিদি ভাই আজকে আসতে এত লেট হলো কেন? আমি আজকে খেয়ে নিয়েছি, ক্ষুধা পেয়েছে, তাই আগে আগে খেয়ে নিয়েছি। তুইও গিয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। আব্বু আজকে আসবে না দুপুরে?
তোর আপুর অফিসে নাকি মিটিং আছে, একটু আগে কল করে বলল। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে থাকি। বন্ধুদের সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রিকেট খেলে চায়ের দোকানে এসে বন্ধুরা চা সিগারেট নিয়ে দোকান থেকে একটু দূরে বসে খাচ্ছে। দোকানে মুরুব, কিন্তু এখানে এসে আবার যে ফারহানা আপুর সামনে পড়তে হবে সেটা জানছিল না। আবার তোমরা এসব খাচ্ছ? নিজেদের ক্ষতি করে কি লাভ তোমাদের? আচ্ছা, আমরা যখন এসব খাই আপনি কোত্থেকে আসেন বলেন তো? আমরা যখন ভালো কিছু করি তখন আসতে পারেন না? আমি তোমাদের এসব দেখার জন্য আসিনি, বান্ধবীদের সঙ্গে ঘুরতে এসেছি। ওই যে সবাই ওখানে, তুমি আমার সাথে এসো। বন্ধুদের আসছে বলে ফারহানা আপুর পেছনে পেছনে আসে, একটু দূরে এসে বলে, তুমি সিগারেট খেলে শুধু তোমার একার তো ক্ষতি হবে না, তোমার সাথে যারা থাকে তারাও তো অসুস্থ হবে। ছেড়ে দিব আস্তে আস্তে। সত্যি ছেড়ে দিবে তো? তবে এক শর্তে। তোমার ভালোর জন্য তোমাকে এসব ছাড়তে বলছি, আর তুমি আমাকে শর্ত দিচ্ছ? আচ্ছা বলো কি শর্ত? আমার সাথে আপনাকে ফ্রেন্ডশিপ করতে হবে, বলুন রাজি? ফ্রেন্ডশিপ করতে সমস্যা নেই, তবে একেবারেই ছেড়ে দিতে হবে। এই তো, গুড বয়। আচ্ছা আমি এখন যাই, সবাই অপেক্ষা করছে। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। আমি মৃদু হেসে নাম্বার দিয়ে বান্ধবীদের কাছে চলে আসি। সবাই গাড়িতে উঠে যে যার বাসায় চলে আসি। রাতে আব্বু আম্মুর সাথে খেতে বসেছে। আব্বু ভার্সিটি কেমন চলছে, ক্লাস ঠিক মতো করছে কিনা আর অনেক কিছু জিজ্ঞেস করে। আমি সবকিছুই বলি। আলামিন, কাল ভার্সিটি যাওয়ার আগে বাজার থেকে কিছু সবজি এনে দিয়ে যাস তো, লিস্টটা টাকা নিয়ে যাস। আমি ঠিক আছে বলে খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে আম্মুর থেকে টাকা আর লিস্ট নিয়ে বাজার এনে দিয়ে বাইক নিয়ে ভার্সিটি চলে আসে। 2টা ক্লাস করে ভার্সিটির মাঠে বসে আছে বন্ধুদের সাথে। ফারহানা আপু এসে বলে, ক্লাস না করে এখানে বসে আছো যে? 2টা করেছে, আপনি ক্লাস করবেন না? আমিও 2টা করে চলে এসেছি, চলো বাহির থেকে ঘুরে আসি। এই সুযোগ কি কেউ নষ্ট করে নাকি? বন্ধুদের থাকতে বলে ফারহানা আপুর সঙ্গে হাঁটতে থাকে। বাইক নিয়ে আসবো? যদি আর ক্লাস না করো তাহলে নিয়ে আসো। আপনি ক্লাস করবেন না? ইচ্ছে করছে না আর, কোথাও থেকে ঘুরে আসি, চলো। আমি ঠিক আছে বলে বাইক নিয়ে আসি। ফারহানা আপু কাঁধে হাত রেখে বাইক উঠে বসে। শক্ত করে ধরে বসুন, পরে গিয়ে আবার আমাকে দোষ দিয়েন না। ধরে বসছি, হার্ট ব্রেক করবে না কিন্তু। আলামিন ঠিক আছে বলে বাইক টান দেয়। আমি এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে বসে থাকি। একটা বিলের পাশে এসে বাইক থামায়। বিলের চারপাশে অনেক রকমের গাছ। জায়গাটা খুব সুন্দর আর খুব ঠান্ডা। গাছ থাকায় রোদ নেই এখানে। দুজনে জুতো খুলে নেই। আলামিন ওর প্যান্টে কিছুটা উপরে হোল্ড করে নেয়। দুজনে পানিতে পা ভাসিয়ে বসে আছি। জায়গা কত সুন্দর না? খুব সুন্দর। তুমি আগেও এখানে এসেছো নাকি? 2-3 বার এসেছে। মাঝে মাঝে মন যখন খুব খারাপ হয় তখন আসে, মনটা খুব ভালো হয়ে যায়। মন খারাপ হয় কেন? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলে? গার্লফ্রেন্ড থাকলে তো ঝগড়া হবে। তোমার মতো কিউট একটা ছেলের গার্লফ্রেন্ড নেই, এটা মানতে পারছি না। আমি কিউট নাকি? আর আজকাল পকেটে টাকা না থাকলে ভালোবাসা হয় না। ভালোবাসা টাকা দিয়ে হয় নাকি? ভালোবাসার জন্য দুটি মনের মিল হতে হয়। এগুলোই কথার কথা। বর্তমানে টাকা দিয়ে ভালোবাসা হয়। আপনার টাকা আছে, আপনার আশেপাশে কত ভালোবাসা ঘুরঘুর করবে। আর টাকা না থাকলে ভালোবাসা তো দূরের কথা, বন্ধু হতে চায় না। হতে পারে, আমি জানি না। আমি কখনো এসব নিয়ে ভাবিও নি, তাই জানিও না। আপনার তো ভালোবাসা মানুষের অভাব হবে না। আপনার আব্বু একজন টপ বিজনেসম্যান। সবাই আমার আব্বুর টাকার জন্য আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসবে না? বলতে পারি না, আমি এসব থেকে দূরে আছি। আমার লেখাপড়া শেষ করতে হবে, এরপর চাকরি করে আব্বু আম্মুকে একটু সুখী করার ইচ্ছে। আর কিছু চাও নেই। আর পথ শিশুদের চকলেট দেওয়া, তাই না? আপনি কি করে জানলেন আমি পথ শিশুদের চকলেট দিই?
গতকাল তুমি ভার্সিটি থেকে যাবার সময় বাচ্চাগুলোকে চকলেট দিচ্ছিলে, যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন দেখেছি। মাঝে মাঝে দেই, ওদের খবর নেবার মতো তো কেউ নেই, তাই আর কি। তুমি সত্যিই খুব ভালো। আপনি অনেক ভালো। আপনার যে হাজবেন্ড হবে খুব লাকি হবে সে। সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা, আঙ্কেল আন্টির কথা বললে তোমার কোনো ভাই বোন নেই? আমি আমার আব্বু আম্মুর একমাত্র ছেলে। তুমিও আমার মতো একা? তবে তুমি আমার থেকে অনেক লাকি, তোমার আম্মু আছে। কেন, আপনার আম্মু কোথায়? আমি কখনো আম্মুকে দেখিনি, দাদির কাছেই মানুষ হয়েছি। সরি, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আমরা কিন্তু ফ্রেন্ড, আর ফ্রেন্ডশিপে সরি কিংবা থ্যাঙ্কস থাকে না। আচ্ছা, আর বলবো না। আমার বাসায় যাবেন, আম্মুর সাথে আপনার পরিচয় করে দেব, দেখবেন খুব ভালো লাগবে। তোমার আম্মু আমাকে দেখে রাগ করবে না? না, বরং খুশি হবে। চলুন। দুজন উঠে বাইকের কাছে আসে, বাইক স্টার্ট দিয়ে চালাতে থাকে। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসে। বাইকটাকে দরজা নক করে আম্মু দরজা খুলে আমার সাথে ফারহানা আপুকে দেখে বলে, আলামিন উনিকে? আমার ফ্রেন্ড আম্মু, তোমার সাথে দেখা করাতে নিয়ে আসলাম। ও আচ্ছা, আয় ওনাকে নিয়ে ভেতরে আয়। আপুকে নিয়ে ভেতরে আসে। আম্মু একটা চেয়ার নিয়ে দেয় বসতে। ফারহানা আপু বসে বলে, আমি আপনার মেয়ের মতো আন্টি, আমাকে আপনি করে না বলে তুমি করে বললেই খুশি হব। আচ্ছা তাই বলবো মা, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। এখন কিছু খাবো না আন্টি, পরে আসলে খাবো। আলামিন বলল আপনার সাথে দেখা করতে, তাই এসেছি। তুমি আমার ছেলের বন্ধু, প্রথমবার আমাদের বাসায় এসেছো, খালি মুখে যেতে দিব না। তুমি বসো। আম্মু কিচেনে চলে যায়। আমি একটা চেয়ার টেনে বসে বলি, কি বলেছিলাম, আম্মু খুশি হবে। তোমার আম্মু তোমার মতো খুব ভালো। আলামিনের সাথে গল্প করছি, আন্টি চা করে এনে আমাকে দেয়। আমি চা খেতে খেতে আন্টির সাথে গল্প করছি। চলে যেতে চাইলে আন্টি লাঞ্চ করে তারপর যেতে বলে, জোর করে রেখে দেয়। আলামিন ওর রুমে নিয়ে এসে ফ্রেশ হয়ে বলে, আমি ফ্রেশ হয়ে এসে বেডে বসে পড়ি। মোবাইলটা তখনই বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি দাদি কল করেছে। দাদি বলো। তুই কোথায় দিদি ভাই? আজ তো লেট হচ্ছে কেন তোর? আমি আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি দাদি, বিকেলে আসব। শুধু ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? আমি বাসায় আসি আগে, তারপর বুড়ি তোমাকে দেখছি। সে না হয় দেখবি। আচ্ছা সাবধানে থাকিস আর তাড়াতাড়ি চলে আসিস। আমি তাড়াতাড়ি আসবো বলে কল কেটে দেই। আলামিন এসে আমাকে ডাকে। রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে আসি। আন্টির কাছে একটা আবদার করে বসি। আন্টি, একটা রিকোয়েস্ট করব, রাখবেন? এমন করে বলছো কেন মা? তুমি বলো কি বলবে। আমাকে আপনার হাতে খাইয়ে দিবেন? আম্মু ফারহানা আপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে খাইয়ে দেয়। ফারহানা আপু খাচ্ছে, কিন্তু তার চোখ থেকে পানি পড়ছে। কি হলো মা, তুমি কান্না করছো কেন? মায়ের আদর ভালোবাসা কেমন হয় জানা ছিল না। আপনার এত যত্ন পেয়ে আম্মুকে খুব মনে পড়ছে। পাগল মেয়ের কথা শোনো, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার কাছে চলে আসবে, আর কখনো কান্না করবে না। আমি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আন্টি আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের ভালোবাসাতে এত ভালো লাগা থাকে আজকে বুঝতে পেরেছি। আন্টির চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিই। খাওয়া দিয়ে শেষ। কিছু সময় তিনজন গল্প করে বিকেলে ফারহানা আপুকে তার বাসায় দিয়ে আসে। আলামিনকে বাসার ভেতরে আসতে বললাম, কিন্তু ও অন্য এক সময় বাসার ভেতরে আসতে দাদি বলে, ছেলেটা কে দিদি ভাই? দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর, ঠিক তোর দাদুর মতো। তাহলে তোমার সাথে ওর বিয়ে দিয়ে দেই। কথা বলে দেখ, যদি রাজি হয় আমার ওকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। এই বুড়ি চুপ কর, এই বয়সে ওনার বিয়ে করার শখ। বুড়ি হয়ে গেছে তো কি হয়েছে, আমার মনটা এখনো ছুরিই আছে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে বুড়ি। বুঝেছি, আমার দিদি ভাই ওকে পছন্দ করে, ঠিক আছে, তোর জন্য ছেড়ে দিলাম। বলেই দাদি হাসতে থাকে। আমিও হাসতে হাসতে দাদিকে জড়িয়ে ধরি।
এভাবেই দেখতে দেখতে কেটে যায় 2টা বছর। আলামিন আর আমার সম্পর্কের এখন কি নাম আমরা জানি না। শুধু বন্ধুত্ব নয়, আমরা কেউ কাউকে ভালোবাসিও বলিনি, তবে একে অপরের ওপর অধিকার দেখাই। আমি কোনো ছেলের সাথে কথা বললে ও রেগে যায়, আবার ও কোনো মেয়ের সাথে কথা বললে আমার ভীষণ রকমের রাগ হয়। এটাই কি তবে ভালোবাসা? আমি কি তবে জুনিয়র ছেলের প্রেমে পড়েছি? ভাবতে ঠোঁটের কোণে হাসি চলে আসে। 1 মাস হলো চাকরি করছে। আব্বুকে এখন আর চাকরি করতে দেই না, আম্মুকেও কাজ করতে বারণ করে দিয়েছে। এখন আমি ফারহানের যোগ্য হয়ে উঠেছে, চাকরি করছে। এবার ওকে আমার মনের কথা জানাবো বলে ঠিক করে অফিস থেকে বের হয়ে ফারহানাকে কল করে, অফিস ছুটি হয়ে গেছে? এই মাত্রই বের হয়েই তোমাকে কল করলাম। আসলে তোমায় কিছু বলার ছিল। বলো না, শুনছি। মোবাইলে নয়, সামনাসামনি। এখন সেও বিলের ধারে আসতে পারবে? আচ্ছা, আমি আসছি। বলেই কল কেটে দেয়। হঠাৎ শাড়ি পরতে ইচ্ছে হলো কেন? আলামিনের সাথে ঘুরতে যাবে নাকি? দাদি কল করে দেখা করতে বললো, কি যেন বলবে। আমার মন বলছে তোকে ওর মনের কথা বলবে। আয়, আমি ভালো করে শাড়িটা পরিয়ে দিচ্ছি। দাদি শাড়ি পরিয়ে দেয়। আমি দাদির গালে চুমু দিয়ে রুমে এসে ম্যাচিং করে কানের দুল, হাতের চুড়ি আর কপালে ছোট্ট একটা টিপ পরে নিই। দাদিকে বলে বাসার থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি বিলের কাছে। এসে দেখি আলামিন আগেই চলে এসেছে। আমি ওর কাছে যেতেই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার মন কেন জানি বলছে তোমাকে আজ খুব সুন্দর লাগছে, স্বর্গের অপ্সরা মনে হচ্ছে। আমার কথা শুনে লজ্জা পায়, মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসছে। তুমি কি যেন বলবে বলেছিলে? বলবো, তুমি দাঁড়িয়ে থাকো। আমার কথা শেষ হওয়ার পর যা বলার বলবে, তার আগে কিচ্ছু বলবে না। আমি মাথার ওপর নিচ করে সম্মতি দেই। আলামিন চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস নিয়ে আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে আমার চোখে চোখ রেখে বলতে শুরু করে, আজকাল নিঃশ্বাসটুকু অসম্পূর্ণ লাগে তুমি ছাড়া। আমার বলাটা প্রয়োজন বলে মনে হচ্ছে। তোমার থেকে দূরে থাকাও আজকাল আমার জন্য খুব কষ্টকর মনে হয়। আমার ভালোবাসা তোমাকে নিয়ে অনেকগুলো দিন এই মনে লুকিয়ে রেখেছে। ওয়াদা করছে সারা জীবন সুখ আর সুখ এনে দিব তোমার জীবনে। আমার মনে তোমার জন্য ভালোবাসা, আর ঠোঁটে শুধু তোমারই নাম। এই সমাজকেই পেছনে ফেলে চলো আজ এই মুহূর্ত থেকে আমরা একে অপরের হয়ে যাই, শুধু তোমাকেই ভালোবাসে। আমি আলামিনের সামনে বসে ওর বুকে নিজেকে সঁপে দেই। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকি কিছু সময়। তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমার কতটা অপেক্ষা। আজ তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনেছি। আমিও তোমাকে ভালোবাসি, নিজের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য সবকিছু ছেড়ে দিতেও রাজি আছি, শুধু তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না। আমি যতদিন বেঁচে আছি শুধু তোমারই থাকবো, মৃত্যু ছাড়া তোমার হাত কখনো ছাড়বো না। আমি আলামিনের দু গালে হাত রেখে আমার ঠোঁট ও ঠোঁট দখলে দিয়ে দিই। কিছু সময় পর ছেড়ে দিয়ে দুজনের কপালের সাথে কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আরো কিছু সময় দুজনকে জড়িয়ে ধরে থাকে। এরপর দুজনকে বিদায় দিয়ে যে যার বাসায় চলে আসে। আমাদের সম্পর্কটা খুব ভালোই চলছে, কিন্তু আব্বু কি করে সব জেনে গেছে বুঝতেই পারিনি। ভেবেছিলাম আমি আব্বুকে বলবো, কিন্তু তার আগে আব্বু জেনে গেছে। আমিও না লুকিয়ে আব্বুকে সব বলে দেই। সব শুনে আব্বু আলামিনকে কালাপুর অফিসে আসতে বলে। আমি ঠিক আছে বলে রুমে চলে আসে। আলামিনকে কল করি। ম্যাডামের এই আমার কথা মনে হলো? একটা গুড নিউজ দেওয়ার আছে, জিজ্ঞেস করো কি গুড নিউজ। বলো কি গুড নিউজ? আব্বু সব জেনে গেছে আমাদের সম্পর্কের কথা, আর কাল তোমাকে দেখা করতে বলেছে। আব্বু যা জিজ্ঞেস করবে ঠিকঠাক উত্তর দিবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি এখন রাখছি, দাদি ডাকছে। আমি ঠিক আছে বলে কল কেটে দিই। পরের দিন বাসা থেকে বের হবার সময় আম্মু বলে, আলামিন আজকে অফিসে না গেলে হয় না বাবা? কেন আম্মু, কি হয়েছে? কোথায় যাবে নাকি? না, কোথাও যাব না,
আমার মনটা কেমন যেন করছে। কেন যেন মনে হচ্ছে তোর কোনো বিপদ হতে পারে। কিছু হবে না আম্মু। আচ্ছা, আমি বাইক রেখে যাচ্ছি, কেমন? অফিসে কল করে ছুটি নিয়ে না বাবা আজকের জন্য। মাত্র 1 মাস হলো আম্মু, এখন ছুটি নিলে কেমন দেখায়? তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আজকে চলে আসবো। বলেই আম্মুর কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে ফারহানার আব্বুর অফিসে চলে আসে। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি আমাদের সম্পর্ক মানবে না, আমাকে ফারহানাকে ভুলে যেতে বলে। আর যদি আমি ওনার কথা না শুনি তাহলে আমাকে মেরে ফেলতে একবারও ভাববে না। চেষ্টা করে দেখতে পারেন স্যার, আমি ফারহানাকে ভুলতে পারবো না। আর হ্যাঁ, আজকে আমি ফারহানাকে বিয়ে করছি, যদি পারেন তাহলে আটকে দেখান। বলে ওনার অফিস থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। একটা রিক্সাও নেই। এই তো একটু আগে অনেকগুলো রিক্সা ছিল। মোবাইল বেজে ওঠে, ফারহানা কল করেছে। আব্বুর সাথে কথা হলো, কি বললো আব্বু? তোমাকে ভুলে যেতে বলল, আমিও বলে এসেছি আজকে আমরা বিয়ে করছি। হঠাৎ আলামিনের চিৎকার শুনি আর আব্বুর কণ্ঠে শুনতে পাই, আমাকে চ্যালেঞ্জ করে বড্ড ভুল করেছি, এবার কবরে গিয়ে শুয়ে থাক। হঠাৎ করে গুলির শব্দ শুনি, আমি চিৎকার করে আলামিনকে ডাকছি, কিন্তু আব্বু আলামিনকে মেরে ফেলেছে। আমি দৌড়ে রুমে চলে যাই। গরিব হয়ে বড়লোকের মেয়ের ভালোবাসার অপরাধে আমাকে খুন হতে হলো। আব্বু আম্মু খবর পেয়ে কান্না করতে করতে আমার কাছে আসে। আর এদিকে ফারহানার আব্বু বাসায় গিয়ে ফারহানার রুমে গিয়ে দেখে ফারহানা ফ্যানের সাথে সারে ঝুলিয়ে ফাঁস দিয়ে মারা গেছে। ভালোবাসার অপরাধে দূরে নিষ্পাপ প্রাণ ঝরে যায় এভাবে। ভালোবাসার জন্য কাউকে মরতে বলছি না, নিজের জীবনটা এতটা মূল্যহীন নয়। আর বাবা মাকে উদ্দেশ্য করে বলছে, ছেলে মেয়ের সুখের চাইতে টাকা কখনো বড় হতে পারে না। যদি আপনাদের জেদের কাছে হেরে গিয়ে আপনার মেয়ে সুইসাইড করে তাহলে কি পারবেন টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে বাঁচাতে? এদিকে আলামিনের আব্বু আম্মু তার ছেলের লাশ জড়িয়ে ধরে কান্না করছে, আর এদিকে ফারহানার আব্বু আর দাদি ফারহানার লাশ জড়িয়ে ধরে অঝরে কান্না করছে।